সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। গতকালকে বাংলাদেশে সংবিধান সংস্কার কমিটি সহ কয়েকটি কমিটি তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হাতে তুলে দিয়েছেন। হাতে তুলে দেওয়ার পরে বিশেষ করে সংবিধান সংস্কারের বিষয় সবচেয়ে যেটা অপেক্ষার বিষয় ছিল সবার, সেখানে আমরা লক্ষ্য করলাম মুক্তিযুদ্ধের সংবিধান যেখানে তার মৌলিক কিছু পরিবর্তন আনা হয়েছে, যেটা তারা বারবার বলছিল। এমনকি বাংলাদেশের সাংবিধানিক নামও পরিবর্তন করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব আমাদের বন্ধু সাংবাদিক সাইফুল আমিনের সাথে। সাইফুল ভাই, আপনি কি লক্ষ্য করেছেন সংবিধানের বিষয়গুলো নিয়ে? আমি একটু খেয়াল করেছি, যতটুকু সম্ভব ওনাদের যেটা সারসংক্ষেপে যেটা আছে আর কি, সেইটুকু আমি পেরেছি। কারণ পুরো ওটা ওনারা এখনো আপলোড করেন নাই ওনাদের সাইটে, বা সরকার থেকেও এখন পর্যন্ত পুরো বিষয়টা জানানো হয়নি পুরো কি কি বেসিক চেঞ্জ আছে। কিন্তু আমি বলা যায় আর কি সাধারণভাবে কিছু পরিবর্তনের যে যেগুলা ওনারা চুম্বক অংশ যেটাকে বলে, সেই চুম্বক অংশটা বলা যেতে পারে। চুম্বক অংশের বিষয়গুলা সবার আগে সম্ভবত আমাদের বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন করা হয়েছে এখানে। জি, বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। গণপ্রজাতন্ত্রীর জায়গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জায়গায় জনগণতন্ত্রী বাংলাদেশ। আর হলো আমাদের প্রজাতন্ত্রের পরিবর্তে একটি নতুন শব্দ এসছে, যেটা আমি ডিকশনারিতে অনেক খোঁজাখুঁজি করেছি, ওই নাগরিকতন্ত্র। এটা আমি আসলে খুঁজে পাইনি, তবে প্রজা এবং নাগরিকের মধ্যে পার্থক্য যেটা সেটা আমি জানি, সেটা বলতে পারবো। এবং তন্ত্র দুইটাই এক, তন্ত্র মন্ত্র দুইটাই এক আছে, বুঝছেন? তন্ত্র মন্ত্র চেঞ্জ হয় নাই, শুধু প্রজার জায়গায় নাগরিক হয়েছে। তো এটা এটা হলো প্রজা থেকে নাগরিকে উত্তরণ যদি আপনি বলেন। এগুলো বহুদিন আগের ডিবেট, এগুলো অনেক আগে থেকে এইসব বিষয় নিয়ে লেখালেখি হয়। আমার অনেক মনে আছে যে বছর দুয়েক আগে এরকম 2022 2022-21 বা এরকম সময় প্রথম আলোতে বেশ কতগুলি মাঝে মধ্যে এরকম মজার লেখা ছিল। আমি ওর লেখা পছন্দ করতাম। একজন নাম ছিল তৌহিদ হোসেন নাপন একজন, তিনি এরকম একটা আর্টিকেল লিখেছিলেন যে প্রজাতন্ত্র থেকে কিভাবে নাগরিক হওয়া যায়। সেই তর্কগুলো আমরা জানি। তো ওই তর্ক যদি বলেন, সে তর্কের কথা বলা যেতে পারে। কিন্তু এখানে যেহেতু আমাদের এই সরকার বা যারা ইভেন এই সংস্কার কমিশনের নেতৃত্ব দেন, তারা তো কখনোই, আমি গত 10 বছর বা 12 বছর ধরে ওনাকে মোটামুটি ফলো করি ওনার কথাবার্তা। ওনাদের কথাবার্তায় আমাদের দেশে কোনো উত্তরণ ঘটে নাই। তো যদি কোনো উত্তরণই বাংলাদেশের না হয়ে থাকে, যে বাংলাদেশ স্বৈরতন্ত্রের দিকে ফেরত গেছে বা বাংলাদেশ মানে একটা আদি সমাজ ব্যবস্থার মধ্যে আছে, তো সেখানে ওনারা হঠাৎ করে কি করে, যে দেশের কোনো উত্তরণই হয়নি, উন্নয়নই হয়নি, যে দেশের মানসিক কোনো উন্নয়ন হয় নাই, চিন্তাগত কোনো উন্নয়ন হয়নি, যেটা ওনাদের দাবি, তো ওনারা হঠাৎ করে প্রজা থেকে নাগরিক হওয়ার কেন আগ্রহ দেখাচ্ছেন আমি জানি না। তার মানে ওনারা স্বীকার করে নিচ্ছেন বাংলাদেশ এখন প্রজা থেকে নাগরিকে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি উন্নয়ন সবকিছু হয়েছে। এখন আর বাংলাদেশে আগের তাত্ত্বিক আলোচনা অনুযায়ী বাংলাদেশ এখন আর রুরাল বাংলাদেশ নাই, এখন হলো বাংলাদেশ এখন সিভিল সিটি অর টাউনশিপ। এখন আমাদের গ্রামগুলিকে টাউনশিপ বলতে হবে। মানে প্রজা থেকে নাগরিক, এটা মানে একটা উত্তরণ। একটা হলো দাস, আরেকটা হলো আপনি মুক্ত নাগরিক, দুইটা। এখন ওনারা মুক্ত নাগরিক হয়েছেন, তো ওনারা তো অতীত স্বীকারই করে না, তাহলে মুক্ত নাগরিক হলেন কি করে? এখন আমাদের রাষ্ট্রীয় পরিচয়টা আমরা ধরেন ইংরেজিতে যেটা বলা হতো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পিপলস রিপাবলিক এটা শুধু বাংলাদেশ না, সংসদীয় গণতন্ত্রের অনেক দেশে কিন্তু এই নাম পিপলস রিপাবলিক। এটাকে আমরা প্রজা হিসাবে এখানে লেখা হতো, কিন্তু অন্য দেশ যারা আরো আছে ডেমোক্রেটিক কান্ট্রি, ওরা নিশ্চয় আমাদের মতো প্রজা চিন্তা তার ছিল না। এখন আমাদের ইংরেজি নামটা তাহলে কি হতে পারে আমাদের? না, আসলে বিষয়টাই আমার মনে হয় আরেকটু ভিন্নভাবে ওনারা চিন্তা করতেছেন। কারণ ওনারা এখন
বাইশ, ধরেন 2022 সাল থেকে 25 সালে এসে ওনারা এখন স্বীকার করতেছেন যে ওনাদের উন্নতি হয়েছে। সেখানে আসলে চিন্তার দিক থেকে ওনারা উন্নয়ন ঘটানোর চিন্তা ভাবনা করতেছেন। ইংরেজি কি হবে, জনগণ এবং প্রজা বা প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী, গণ এবং জন দুটাই কিন্তু একই। আপনি যদি গণসংখ্যা আপনি মনে করেন, গণ হলো একটি ভৌগোলিক এলাকার অধিবাসী, মানে অধিবাসী যারা, তারা হলো জনগণ, জন এবং জনগণ। গণ, ঠিক আছে। এবং এই এবং ইয়েটা প্রজা হলো, সে হলো, সেটাও কিন্তু একটা এলাকার অধিবাসী, কিন্তু ওনারা কনসেপচুয়ালি প্রিমিটিভ, মানে একটু পুরানো আর কি, একটু আদি আর কি, একটু এরকম। কিন্তু এখন প্রজার শব্দের জায়গায় ওনারা নাগরিক বা ওনার জনগণ লাগিয়ে বেসিক কি পার্থক্য আনতে যাচ্ছে তা আমি জানি না, এই শব্দের পরিবর্তন ছাড়া। এবং সংজ্ঞার দিক থেকেও আমি যদি এখন তাত্ত্বিক আলোচনা যাই, তাত্ত্বিক আলোচনায় আপনি এই সংজ্ঞা নিয়ে অনেক আলোচনা করতে পারবেন। প্রজা কি জিনিস, নাগরিক কি জিনিস, গণ কি জিনিস, জন কি জিনিস, জনগণ কি জিনিস, গণ কি জিনিস, সবকিছু একটা সংজ্ঞার দিক থেকে এই চুল ছেঁড়া আপনি এটা চুল ছেঁড়া মানে কি, চুল ছিঁড়তে পারবেন না, ঠিক আছে। চুল ছিঁড়ে আপনি মাথা ফাঁকা করে ফেলতে পারবেন, কিন্তু ঘুরে ফিরে পেঁচিয়ে কিন্তু আপনি একজন নাগরিক বা আপনি একজন প্রজা বা আপনি একজন জনগণ, এই তো প্রজা আপনি। এটা আমি জানি যে এই তর্কটা বহুদিন ধরে আসতেছে। আমি কিছুদিন আগে আমাদের একজন স্বনামধন্য সম্পাদক, উনিও এই প্রজা শব্দটি নিয়ে আপত্তি আছেন। ওনার সাথে আমাদের এই যিনি আজকে কমিশনের প্রধান, তার খুব সখ্যতা আছে। তো আমি মনে হইলো যে ওনার যে প্রজা নিয়ে এবং জনগণ নিয়ে বা গণ নিয়ে যে সংজ্ঞার দিক থেকে যে ডিবেটটা উনি করেন, আমার ধারণা এই সংবিধান সংস্কার কমিশন তার দ্বারা প্রভাবিত হয়েছে। এই জন্য ওনারা দাস থাকতে চান না, ওনারা জনগণ হতে চান, ওনারা নাগরিক হতে চান। এই জন্য এই শব্দগত পরিবর্তন, এর বাইরে বাড়ি ভাই এখানে কোনো মানে বাংলাদেশের তাত্ত্বিক কোনো উন্নয়ন ঘটেনি। কোনো বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তায় আগামী 50 বছরের কোনো চিন্তা এখানে উঠে আসে নাই। নতুন কোনো ধরেন ফিলোসফিক্যাল কোনো ডিবেট এখানে আসে নাই যে এটা নিয়ে ফিলোসফিক্যাল ডিবেট। এটা হলো আপনি বাতিল করে দেবেন, দূর মিয়া কিসের জনগণতন্ত্রী আপনি বলতে পারেন, আমিও বাদ দিয়ে দেন কিসের নাগরিকতন্ত্র। এটা শব্দগত, বেসিক্যালি ওনারা শব্দের চেঞ্জ করেছেন এখানে। কি বলে, কনসেপচুয়াল বা আদর্শগত বা দূরদর্শিতা বা ফিলোসফিক্যাল, এর কোনো আমি কোনো পরিবর্তন বা সংজ্ঞার দিক থেকে ডিবেট করে আপনি এর বাইরে যেতে পারবেন না শব্দ ছাড়া। শব্দটা, প্রজা শব্দটা সত্যি অর্থাৎ জমিদারের আন্ডারে প্রজা, প্রজা অর্থ আপনি ট্যাক্স দেন, কিন্তু আমরা তো বাংলাদেশে ট্যাক্স দেই। সো আমাদের দেখেন ঘুরে ফিরে কিন্তু ওই জিনিসই আমরা, হয়তো প্রজা শব্দটা আমাদের পছন্দ হচ্ছে না, কেন এটা রাজতন্ত্রের আন্ডারে প্রজা, কিন্তু পিপলস রিপাবলিক বহু দেশে আছে। প্রজাতন্ত্র দেখেন শুধুমাত্র যে গণতন্ত্রের প্রজাতন্ত্র তা না, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র আছে, অনেক ইসলামী প্রজাতন্ত্র এখনো পৃথিবীতে আছে, ঠিক আছে। আপনার আছে গণপ্রজাতন্ত্র তো আছে, ইসলামী প্রজাতন্ত্র, তারপর আরো প্রজাতন্ত্র, আরো বিভিন্ন ধরনের, বুঝছেন। এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা 43-তে এগুলা সংজ্ঞার জন্য আমি বলতেছি। 43-তে জার্মানি যখন ইতালি দখল করে নেয়, তখন একটা জার্মানি একটা ইতালির ইয়েতে একটা নামটা একটু চেঞ্জ করার চেষ্টা করেছিল, সেটার নাম ছিল সোলো প্রজাতন্ত্র। এটা জার্মানি, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। 43 সালে কিন্তু জার্মানি এই কাম করছিল ইতালি দখল করার পরে। সেখানে এটা পুতুল রাজ্য গঠন করার চেষ্টা করছিল, সোলো প্রজাতন্ত্র বলে। এখন প্রজাতন্ত্র শব্দটা একটা, তার নামের আগে পিছে আপনি ইসলামী দিলেন, সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র আছে। সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রটা কি? সমাজতান্ত্রিক প্রজা হলো সোশ্যালিস্ট রিপাবলিক, ঠিক আছে। সোশ্যালিস্ট রিপাবলিক, সোলো রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক। এখন ডেমোক্রেটিক সেটা আলোচনা আলাদা, কিন্তু এরকম প্রজাতন্ত্র সারা দুনিয়াতে ভরে আছে। এখন ওনারা প্রজাতন্ত্র থাকতে চান না, ওনারা কি বলতেছেন, নাগরিকতন্ত্র। ফাইন, আমাদের কোনো সমস্যা নাই, গণতন্ত্র তন্ত্রী, কোনো আপত্তি নাই, কিন্তু এতে কোনো আদর্শিক কোনো উন্নয়ন হয়েছে বা চিন্তাগত কোনো উন্নয়ন হয়েছে বা ধরেন বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশনাগত কোনো উন্নয়ন হয়েছে, কি বল, দার্শনিক কোনো উন্নয়নের এখানে কোনো, আপনি ইভেন এই যে নাগরিকতন্ত্র, এটা শব্দের কোনো আমি এই শব্দটা সরাসরি কোনো অর্থ পাই না। নাগরিক প্লাস তন্ত্রের অর্থ আছে,
কিন্তু নাগরিকতন্ত্রের কোনো অর্থ এই শব্দ চেঞ্জ হয়েছে, একটা শব্দ আবিষ্কার করার চেষ্টা হয়েছে। আমাদের সেই কবিতার কথা মনে পড়ছে যে আমি গরিব ছিলাম, একদিন তুমি এসে বললে আসলে তুমি গরিব না, গরিব শব্দটা খুব খারাপ, আসলে কিন্তু তুমি দরিদ্র। এবার বলতে বলতে শেষ পর্যন্ত সবসময় আসলে তুমি কিছুই না, আসলে তুমি সর্বহারা। তারপর থেকে আমরা সর্বহারা। এখানে করে এই আমার ছোটদের সিরাজুল আলম খান অথবা ছোটদের সক্রেটিস যাকে বলা হচ্ছে মাস্টার মাইন্ড বা মাহফুজা নাম, ও বিভিন্ন সময় যে কথাবার্তা বলতো, এর যে এই লোকদের সাথে আলাপ করে বলতো তাহলে আগে ওই স্যারের ক্লাস করে আসতো, স্যার নেপথ্যে ছিলেন, স্যার প্রকাশ্যে আসতেন না, স্যার নেপথ্যে ছিলেন, আর ছাত্রকে পাঠাতেন মাঝে মাঝে ইস্যু সামনে নিয়ে আসার জন্য। ও বারবার বলতো যে ৭২-এর সংবিধান কবর হবে, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। এখন এই প্রস্তাবনায় ছাত্র শিক্ষকের কথাবার্তার এটা প্রকাশ পাওয়া যাচ্ছে এখানে। স্যার এখানে বলছেন বাংলাদেশের শুধুমাত্র ৭২ সংবিধানে একটা শব্দ ওনারা শুধু রেখেছেন, গণতন্ত্র, আর কোনো শব্দই ওনারা রাখেন নাই। এই পরিবর্তনগুলোকে আপনি কিভাবে দেখেন? শুনেন, পরিবর্তন হইতে কোনো আপত্তি নাই, কিন্তু পরিবর্তনটা হওয়া উচিত ঊর্ধ্বমুখী। মানে আপনি নিম্নগামী হইলে চলবে না। তো পরিবর্তনটা ঊর্ধ্বমুখী, পরিবর্তনটা বেসিক পরিবর্তন, যেখানে আপনি এটা শুধুমাত্র যে আপনার আর্থিক উন্নয়নের ঘটনা ঘটতেছে তা না, আপনাকে আপনার আদর্শিক উন্নয়ন, আপনার জ্ঞানগত উন্নয়ন, সব উন্নয়নের একটা চিত্র থাকতে হবে এই পরিবর্তনের মধ্যে। এই পরিবর্তনের মধ্যে দেখেন ওনারা ৩টা মূলনীতি পরিবর্তন করে ফেলছে, বাতিল করে দিচ্ছে। একটা হলো ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, ওয়ান অফ দি ডিসকাসড অ্যান্ড ওয়ান অফ দি ডিসকাসড ওয়ার্ড ইন দিস ওয়ার্ল্ড। যখন ধর্ম নিয়ে একে অপরের সাথে যুদ্ধ হতো, এই হতো, সেখান থেকে যে সেকুলার শব্দটা আসছে, যে আমরা ধর্ম নিয়ে অ্যাটলিস্ট আমরা ধর্ম আমাদের নিজস্ব পার্সোনাল ঘরের ভিতরে, আর ধর্মনিরপেক্ষ থাকা মানে হলো আমরা বাইরে আমরা এটা নিয়ে কোনো ফাইট করব না, আমরা আমাদের জাতীয় উন্নয়ন, জাতীয় চিন্তা, জাতীয় সবকিছুতেই করবো। ওনারা এই শব্দ বাদ দিয়েছেন, ওনারা জাতীয়তাবাদ। আপনি খেয়াল করে দেখেন, এটা হলো এই ডেঞ্জারাস গেম কিন্তু এই জায়গাটাতে। এই আমি মনে করি পুরো এত পরিবর্তনের মধ্যে যদি কোন রকম এই গণতন্ত্র, জনতন্ত্র, নাগরিকতন্ত্র, গণপ্রজাতন্ত্রী থেকে জনগণতন্ত্রী, এগুলো কিছুই ম্যাটার করে না। যেটা সবচেয়ে বেশি ম্যাটার করতেছে আমাদের জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হলো জাতি হলো একটা জাতি গোষ্ঠী। সে কিসের দ্বারা সংজ্ঞায়িত হয়? সে হলো তার ভাষা দিয়ে মেইনলি সংজ্ঞায়িত হয়। কোন একক দেশের মধ্যে বা একক এরিয়ার মধ্যে থাকে এরকম হতে পারে, কিন্তু তার ভাষাটা হলো ১ নম্বর। এখন আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক মানুষ তার চর্চা কি, তার ধরন কি, চলাফেরার ধরন কি, তার জেস্টার কি, সবকিছু এইটার মধ্যে জাতীয়তাবাদের মধ্যে, জাতীয়তার মধ্যে আসে। একটা হলো জাতীয়তাবাদ, এই মধ্যে আপনি সিটিজেনশিপ, ন্যাশনালিটি, অনেক কিছু আপনি করতে পারেন। কিন্তু এইখানে সবচেয়ে ডেঞ্জারাস যেটা করছেন, আমাদের একটা বেসিক জায়গা ছিল আমরা বাঙালি। আমরা কিন্তু বাঙালি হিসাবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং ১০০০ বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, শুধু ১০০০ বছরের সাংস্কৃতিক ঐতিহ্য না, হাজার হাজার বছরের আমাদের সাহিত্য চর্চার ঐতিহ্য। এটা হলো আমাদের বাংলা ভাষা। মানে ভাষার দিক থেকে আমরা বাঙালি, আমরা ভাষার দিক থেকে বাঙালি। এটা হলো আমাদের কি বলে মানে জাতীয়তা। এটাকে আমরা জাতি হিসাবে আমরা এইভাবে পরিচিত সারা দুনিয়াতে। সেটা শুধু আমরা না, বাঙালি কিন্তু বাঙালি মুসলিম, এখন যখন ২ বাংলা ভাগ হয়ে যায় তখন বাঙালি মুসলিম শব্দ আসে, বাঙালি হিন্দু শব্দ আসে, অনেক কিছু, কিন্তু বাঙালি শব্দটা কিন্তু রয়ে গেছে। এটা হলো আমাদের মূল জাতি সত্তা। এখন মূল জাতি সত্তাকে ওনারা কি করেছেন, বাঙালি শব্দটাই ফেলে দিতে চাচ্ছেন। ওনারা একটা আরোপিত শব্দ, যেটা আমাদের সত্তার কোনো জায়গাতে নেই। এটা আমাদের সিটিজেনশিপ, আমাদের জাতীয়তা, ন্যাশনালিটি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ন্যাশনালিটি একটা আছে, ক্যানাডিয়ান, আপনি অস্ট্রেলিয়ান, কিন্তু আপনি
অস্ট্রেলিয়ান হইতে পারেন, কিন্তু আপনার যে সাংস্কৃতিক যে আপনার জাতি কি, কোন জাতি? অস্ট্রেলিয়াতে অনেক জাতিগোষ্ঠী বসবাস করে, তাই না? তো সেই জাতিগোষ্ঠীর মধ্যে একটা হলো আদিবাসী জাতিগোষ্ঠী, একটা হলো ব্রিটিশ জাতিগোষ্ঠী, একটা হলো স্প্যানিশ জাতিগোষ্ঠী, একটা হলো ওই জাতি, সব মিলে সবকিছুর ভিতরে ঢুকে আপনি কি করলেন? সিটিজেনশিপ দিলেন। ঠিক আছে? জাতিগোষ্ঠী এখন ওনারা জাতীয়তাবাদ বাঙালি জায়গায় বাংলাদেশি করছে। বাংলাদেশি জাতীয়তা তো আমাদের বাংলাদেশি ছিলই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমাদের কেন আমরা পরিচয় যেটা আমরা জাতি হিসেবে বাঙালি, আমরা জাতীয়তা হিসাবে হলো বাংলাদেশি। এই বাংলাদেশিরা এই ভূখণ্ডের মধ্যে চাকমা থাকবে, হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, অমুক থাকবে, নৃগোষ্ঠী যতগুলি আছে তারা থাকবে, আদিবাসী যারা আছে তারা থাকবে, সবাই মিলে আমরা বাংলাদেশি। ঠিক আছে, সবাই মিলে। কিন্তু আমি আপনি কি? চাকমারা কোনোদিন বলবে যে তারা বাঙালি? তারা বলতে চায় না, তারা তো বাংলাদেশিই বলে। তো আমরা যে বাঙালি হিসাবে গৌরব বোধ করি, সেই গৌরবের জায়গাটাকে ওনারা ছুরিকাঘাত করছে। আমি মনে করি আমাদের বুকে ছুরিকাঘাত করছে এই সংবিধান সংস্কারক কমিটি। এই আমাদের বাঙালি শব্দটাকে, বাঙালি জাতি, আমরা যে বাঙালি জাতি, এই পরিচয়টা ইয়ে করে। কদিন বাদে বলবো আমরা বাঙালি মুসলমান। আই টেল ইউ, দিস ইজ গোয়িং টু হ্যাপেন। দিস ডিবেট উইল বি কামিং ইন। আপনি বাঙালি থেকে আপনার পরিচয় আপনি নিয়ে যাচ্ছেন হলো বাংলাদেশি। টোটালটার মধ্যে বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদ, আমরা ন্যাশনালিটি, কিন্তু আমাদের জাতীয়তাবাদ কি? আমরা জাতীয়তাবাদী কোন জাতিগোষ্ঠী? আমরা বাঙালি। এই বাঙালি পরিচয় থেকে বাংলাদেশিদেরকে সরিয়ে ফেলার যে একটা ষড়যন্ত্র, এটা আমি মনে করি 100 বছরের মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্র এই সংবিধান সংস্কার কমিটি এই জায়গায় করেছে। আমাদের পুরো রক্তের মধ্যে আমাদের যে পরিচয়টা, আমরা বাঙালি জাতি, সে রক্ত চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ট্রান্সফিউজ করার চেষ্টা করছে। এটার মধ্যে তারা ইসলাম ওইটা সেটা মিশিয়ে বাংলাদেশি। আমরা তো বাংলাদেশি অস্বীকার করতে ইয়ে না, আমরা বাংলাদেশি অ্যাজ সিটিজেন, আমরা বাংলাদেশি। এতে কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা নেই, এটাই আমাদের পরিচয় হওয়া উচিত। কারণ ওয়েস্ট বেঙ্গলের ইয়েরাও, বাঙালিরাও কিন্তু ইন্ডিয়ান, কিন্তু ওরা নিজেদেরকে বাঙালি বলে। সেরকমই তো আমরা তো একই একই জাতি, আমরা সেই হিসেবে আমরা বাঙালি, এবং আমরা প্রাউড ফিল করি বাঙালি হিসাবে। সেই আমাদের গর্বের জায়গা থেকে আমাদেরকে, মানে এটা বলতে পারেন বুকের মধ্যে ছুরি মেরে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এই সংবিধান। এবং আমি আমি বলতে পারি যে এটার নিন্দা জানানোর ভাষা আমার নাই। আগে যেটা ছিল আমি মনে করি সেটাতেই থাকা উচিত, এই ডিবেটে থাকা উচিত, এবং এটা যে চেঞ্জ হয়। আপনি কি আগামী 50 বছরের মধ্যে যেই বাচ্চাটাই যে পৃথিবীর যে কোনো জায়গায় বাংলা ভাষায় কথা বলবে, সে নিজের কি পরিচয় দিবে? প্রথম বলবে বাঙালি, তারপরে সে বাংলাদেশি জাতীয়তা, এই জাতীয়তা হলো তার বাংলাদেশি। এটা তো আছেই আমাদের। এখানে হাত দেওয়ার কোনো যৌক্তিক কোনো কারণ তাদের হাতে নাই। এটা বেসিক্যালি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সবকিছুকে মুছে ফেলার জন্য এটা করা হচ্ছে। এবং আপনি এই সংবিধান সংস্কার কমিটির এই ভদ্রলোক যিনি এই চেয়ারম্যান, উনি কি করে জাসদ করছেন? আমি যথেষ্ট জাসদের লোকের অনেক জাসদের নেতৃস্থানীয় ব্যক্তি আমার আত্মীয় আছে, তাদের মাথায় এরকম মানে কুচক্রী চিন্তা ভাবনা, এটা একটা কুচক্রী চিন্তা ভাবনা এর মধ্যে প্রকাশিত হয়েছে। এই জায়গায় আমি একটু যোগ করি। আপনি যে আলী রিয়াজের জাসদের বিষয়টা উল্লেখ করলেন, সেটা একজন আজকে ফেসবুকে লিখেছেন, আমি একটু পড়ি তার ইয়েটা। আলী রিয়াজ ও জাসদের মধ্যে ঘাপটি মেরে থাকা ছাত্র শিবির ছিল, তখন প্রকাশ্যে আসতে পারে নাই, এখন প্রকাশ্যে এসেছে। অবৈধ ইউনূস সরকারকে পিছন থেকে মিলিতভাবে পরিচালনা করছে বাংলাদেশের রাজনীতিতে পরাজিত এবং ব্যর্থ দুই দল, জামাত এবং জাসদের একাংশ। জামাত যেভাবে 1971 সালে পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে, ঠিক একইভাবে জাসদের ভিতরে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধীরা এখন একই কাজ করছে। জামাত এবং জাসদের একটা অংশ মূলত মুদ্রার এপিঠ ওপিঠ। জাসদের বিপর্যয় শুরু হয় 1975 সালে 15 আগস্টে। জাসদের জন্ম হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধের মধ্য দিয়ে, কিন্তু 1975 সালের 15 আগস্টের পর জিয়াউর রহমানের রোষানলে পড়ে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের রাজনীতিতে দলটি তখনই নানাভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। তবে এদের একটা বিশাল অংশ পরাগাছা হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি থেকে সব ধরনের সুবিধা সবসময় নিয়েছে। আলী রিয়াজ গং এর পরবর্তী টার্গেট হবে বিএনপি। জিয়ার শাসনকালে কর্নেল তাহেরকে সাজানো মিথ্যা মামলায়
বিচারের নামে প্রহসনে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার প্রতিশোধও তারা নেবে এবং এ কাজে তাদেরকে সহযোগিতা করবে জামাত। এটা শাহ মাহবুব রাজি বলে একজন আজকে ফেসবুকে লিখেছেন। তার পোস্টটা কিন্তু 2 ঘন্টা আগে তিনি পোস্ট করেছেন এখানে। মোজাম্মেল খান নামে একজন ফেসবুকে লিখেছেন, সব জাসদি একে একে জঙ্গি হয়ে যাচ্ছে। তার কথাটা আমরা পড়ে শোনাচ্ছি বিস্তারিতভাবে। তিনি লিখেছেন, সংবিধান সংস্কার কমিটির প্রধান হলেন আলী রিয়াজ। তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। এ নিয়ে উনার সাথে টেলিফোনে আমার বচসা হয়েছিল। উনি একসময় জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা ছিলেন। এখন হয়তো ভুল বুঝতে পেরেছেন, তাই সমাজতন্ত্রকে সংবিধান থেকে বাদ দিতে বলেছেন। একটা ৩য় শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান সংশোধনের ম্যান্ডেট ওনাকে কে দিয়েছে? হায়রে আমার সংবিধান বিশেষজ্ঞ। আপনি এই একটা জায়গা নিয়ে আমি পুরা এই যে সারসংক্ষেপ পড়েছে, আমার কোনো কিছু নিয়ে বিশ্বাস করেন কোনো পরিবর্তনের কোনোদিন আমার অনাগ্রহতা নাই আমার জীবনে, আমি ব্যক্তিগতভাবে কোনোদিন। কিন্তু আপনি যদি আমার নামই পরিবর্তন করে দিতে চান বাড়ি ভাই, তখন আমি কিন্তু এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ হিসেবে মনে করব। এনারা আমার নাম পরিবর্তন করেছে, আমার জাতির নাম পরিবর্তন করে দিতে চায়। আপনি শুধু এই নাম পরিবর্তন না, আপনি একটা ব্যাপার, আপনি একটা কথা বলছেন, আবার কথা বলছেন আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করবেন, এবং রাজনৈতিক দল আপনারা কারা? রাজনৈতিক দলগুলা এই ৭২ সংবিধান, যেটা মুক্তিযুদ্ধের সংবিধান, মুক্তিযুদ্ধের সংবিধানটা যে রাজনৈতিক দলটা নেতৃত্বে এসেছিল আওয়ামী লীগ, জি যে আওয়ামী লীগের সাথে তখন মৌলানা ভাসানী সহ নানা মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো কিন্তু ওখানে ছিল। মৌলানা ভাসানী সেখানে প্রধান উপদেষ্টা ছিলেন। ছিলেন। এখন আপনারা আলাপ করছেন পরিবর্তনের কথা, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করবেন। আপনি সেই যে বাংলাদেশ স্বাধীনতার প্রধান শক্তি আওয়ামী লীগকে মাইনাস করে আপনি আলাপ করবেন, তাহলে আপনি পাকিস্তানের সাথে আলাপ করেন। পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের মতো আরেকটা ধর্মীয় রাষ্ট্র হবে না বলেই তো বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। আচ্ছা, এখানে আপনি এত কথা বলছেন সংবিধানের, মুসলমানীকরণ যেটা আছে সংবিধানে শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম, ওখানে একটা জায়গায়ও আপনি কোন কথা বলছেন না। তাহলে আপনি পরিবর্তনটা কাদের নিয়ে? সেটাই না, ওনার মজার একটা তথ্য দেই আপনাকে। একটা একটা ওনার সিনাপসিসের মধ্যে ওনারা উল্লেখ করছেন গর্বের সাথে, মানে প্রাউডলি উল্লেখ করেছেন ওনার বাংলাদেশে 18 কোটি মানুষ, ঠিক আছে, ধরেন 18 কোটি মানুষের মধ্যে মানে অ্যাটলিস্ট বুদ্ধিজীবী তো অ্যাটলিস্ট কয়েক লাখ আছে। যদি আপনি আমাদের শহরগুলি ধরে যদি অ্যাটলিস্ট বুদ্ধি চর্চা করে, মানে আমি বুদ্ধিজীবী বলতে বুদ্ধি চর্চা করে বুদ্ধি খাটিয়ে চলতে পারে এরকম মানুষ তো কত কয়েক কোটি আছে, তাই না? অথচ ওনারা কথা বলছেন কতজনের সাথে, ওনারা নিজেরা স্বীকার করে নিচ্ছেন এবং বলেছেন অন্তত অন্তত অ্যাকিউরেটলি বলতে পারে নাই, অন্তত 1 লাখ মানুষের মতামত আছে এটার ভেতরে। আপনি বিশ্বাস করতে পারেন বাংলাদেশে 1 লাখ মানুষ আছে, যে একটা লাখ মানুষ আছে ওনারা ওই সংবিধানের ওই কয়টা লোক ছাড়া এবং কুচক্রী লোক ছাড়া যে এরকম আছে যারা বলতে পারে যে বাংলা আমরা আমাদের পরিচয়, আমাদের যে জাতি, আমরা একটা জাতিগোষ্ঠী, আমরা সেই জাতিগোষ্ঠীর পরিচয় হলো বাঙালি, সেই বাঙালি শব্দটা পরিবর্তন করতে পারে। মনে হয় 1 লাখের সাথেই কথা বলছে, 1 লাখের মধ্যে বিশ্বাসযোগ্য বাংলাদেশে 1 লাখ লোক আছে যে বলবে না আমি বাঙালি? হ্যাঁ বলবে। কারা বলবে? ওই যে 20 লাখ ইয়ে আছে বিহারি আছে, ওরা বলবে হ্যাঁ আমরা বিহারি। ওরাও তো বিহারি বলে নিজেদেরকে, ওরা তো বলে না বাংলাদেশি বা পাকিস্তানি বলে না, ওরাও তো নিজেদেরকে বিহারি বলে না? তা আপনি কিন্তু 1 লাখ লোকের মতামত আছে বলে আপনি আপনার পরিচয়টা, আপনার যে গর্বের পরিচয় আমি বাঙালি, হ্যাঁ সেটা আপনি ফালাই দিতে রাজি আছেন। এবং উনি মাত্র 1 লাখ লোকের সাথে মতামত আছে এর মধ্যে, কিন্তু কথা বলেছে এটা নাই। উনি বলেছেন কি এর মধ্যে আছে রাজনৈতিক ও সুশীল সমাজের অবদান আছে। কি অবদান আল্লাহ জানেন না, কোন সুশীল সমাজ এরা, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এরা, এটা পরিষ্কার করে বলা হোক। যারা আমাদের বাঙালি শব্দ কেড়ে নিতে চায়, আমি মনে করি আমাদের জাতীয় দাবি হওয়া উচিত এই রাজনৈতিক এবং সুশীল সমাজ যারা এই মতামতের সাথে এখানে অবদান রেখেছে তাদের পরিচয় পরিষ্কার করা, এবং আমি মনে করি সাংবাদিকতারও একটা অংশ হওয়া উচিত যে বের করা যে কারা এই সুশীল এবং এই কি বলে রাজনৈতিক নেতা, কারা এরা।
এটা এটা একটা ইনভেস্টিগেটিভ, বিশাল ইনভেস্টিগেটিভ হতে পারে, প্রজেক্ট হতে পারে, যে উই মাস্ট ফাইন্ড আউট, এদের সমস্ত ডকুমেন্ট সিজ করে বের করে এই রাজনৈতিক সুশীল সমাজ যারা, এদের নামগুলি বের করা হোক, এবং এই 1 লাখ লোক কারা, এদের পরিচয় বের করা হোক। এবং দেখেন ওরা আরো বলছে সমাজের বিভিন্ন অংশের মতামত এখানে ধারণ করা হয়েছে। সমাজের কোন কোন অংশের ধারণ করা হয়েছে? ওই আমার মতামত, এই যে আমি এখন মত প্রকাশ করতেছি, আমি তো জানিও না রে ভাই, বা আমার পরিচিত কেউ জানে না এটা। তো আমি তো অ্যাটলিস্ট, ওনারা যদি কয়েক লাখ লোকের সাথে পরিচয় থাকে, আমার এক জীবনে তো আমারও কয়েক লাখ লোকের সাথে একটু পরিচয় হয়েছে নিশ্চয়ই। তো আমার তো এরকম কোনো লোকের সাথে পরিচয় হয় না এখন পর্যন্ত। বিএনপি বলেন, আমি শুনি নাই কোনো বিএনপি এই 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 ধারণা দিতে পারে যে বাঙালি শব্দ ফালায় দাও। বাংলাদেশে ঠিক আছে, কিন্তু বাঙালি শব্দ ফালায় দিবা কোনো বিএনপি এটা দিচ্ছে আমি বিশ্বাস করি না, এবং আমি শুনি নাই। আমি তো কথা বলি, বিএনপির সাথে কথা বলি, আওয়ামী লীগ আমি শুনি নাই। এবং অন্যান্য যারা ছোটখাটো কমিউনিস্ট পার্টি আছে, অমুক আছে, এদের সাথে আমাদের সম্পর্ক আছে। আমি কারো কাছে এই ধরনের আইডিয়া পাই নাই যে বাঙালি শব্দ ফলায় দিতে হবে। আই নেভার, মানে আমি এটার, আমার কিন্তু ধারণার অতীত একটা প্রস্তাব, এটা ধারণা, আমি আমার কল্পনার মধ্যেও এটা ছিল না। ওনারা বলছেন যে গবেষকরা যুক্ত হয়েছে, আমি মনে করি এই গবেষকদেরও পরিচয় বাইর করা উচিত। কোন গবেষকরা, এরা কি আসলে বাঙালি গবেষক? আমি মনে করি এরা কারা, এটা বের করা উচিত। এবং এরা, আমি শিওর এরা কোনো বাঙালি না, এরা বাঙালি না, এরা অন্য কোনো ভাষার ভাষী। এবং এখানে যত এসছে এটা রিয়াজ সাহেবের আইদার বানানো, মানে নিজের কল্পনা পুরুষত্ব, উনি ওই কমিটির মাধ্যমে এটা করছে, এবং অথবা যারা এটা দিয়েছে আইডিয়াটা, এদের পরিচয় জানা উচিত আমাদের। আমি মনে করি এটা কোনো বিএনপির মধ্যে একটি লোক আছে যারা বলতে পারে আমি বাঙালি না। আমি বিশ্বাস করি না এটা। আমি বিএনপির লোকজনের সাথে আমার পরিচয় আছে, আমি এটা বিশ্বাস করি না। আওয়ামী লীগ আছে, সিবিবি আছে, অন্যান্য দল আছে। জামাতের কথা আমি বলতে পারি না, জামাত পালে তো সব বাঙালি না, সমস্তই ফালাই দিতে চায়, তারা পাকিস্তান নিতে চায়। সো এটা কাদের মতামত, কারা এই এই বাংলাদেশের অধিবাসী কারা হবে, এই এই জাতীয়তাবাদের লোক কারা, এটা বের হওয়া উচিত, প্রচার হওয়া উচিত, এদের নাম দেওয়া উচিত, এবং দরকার হলে গণতান্ত্রিক ভাবে এদের নিয়ে ভোট করা উচিত যে এই এই লোকগুলো আমাদের জাতিতে, আমাদের জাতির অংশ কিনা, এটা জানা উচিত। বড় স্বপ্ন ছিল আমাদের সবার একটা মুক্তিযুদ্ধের একটা ধর্মনিরপেক্ষ দেশ হবে। ৭১-এ ভারতে যে শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন এদের বড় অংশ ছিল হিন্দু, এবং ভারতের সমর্থন আদায়ের জন্য আমাদের সেই নেতৃত্ব তখন ভারতকে কনভিন্স করেছিল আমরা দেশটা স্বাধীন করলে আমরা একটা ধর্মনিরপেক্ষ দেশ করব, সবাই এখানে ভালো থাকবো। সেখান থেকে ভারতের জনগণও অ্যাটাচড হয় আমাদের সবকিছুর সাথে। আমরা সেই মানুষকে দেয়া কথা আমরা রাখতে পারিনি, এবং এখানে এই 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 সংস্কারের আগের ধর্মনিরপেক্ষতা ছিল কথাটা, বাস্তবে সেটা ছিল না। আসলে বাস্তবে আমাদের আমাদের মানুষগুলা আমরা কিন্তু সব ধর্মের মানুষের প্রতি সমান হতে পারিনি আমরা। এখন তো এখানে আবিধানিকভাবে তুলে দেওয়া হলো, এতে করে যে এই ৫ই আগস্ট পরিবর্তনের পরে ভারতের সাথে যে সম্পর্কের অবনতি ঘটেছে সেটা কি আরো খারাপের দিকে যাবে মনে হচ্ছে আপনার? ভারতের সাথে সম্পর্ক নিয়ে আমি মোটেও এটার সাথে চিন্তাই করি না। যেটা চিন্তা করি সেটা হলো আমার আর আপনার মধ্যে সম্পর্ক খারাপ হবে কিনা। আমি এবং আপনি, আমি এবং আপনি কোন, কি আমরা কি আসলে, এখন কি আপনি, আমার পরিচয় কি দিতে হবে আমাকে? আমাকে কি সব জায়গায় পরিচয় দিতে হবে যে আমি সেকুলার না, আমি ইসলামিস্ট, এটা পরিচয় দিতে হবে? অথবা আমি হিন্দুইস্ট, এটা পরিচয় দিব আমি? আমার মনে হয় না এর চেতে এই ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দেন, সেটা আপনার কাছে, কিন্তু আপনি বিসমিল্লাহির রহমানির রহিম রাখবেন, কোনো অসুবিধা নাই। আপনি কি নাম, যে ইসলামিক, হ্যাঁ ইসলামিক রাষ্ট্র না, অথচ আপনি ধর্মকে ইসলাম, এটা আমার আপত্তি আছে। আমি আপত্তি করি যে রাষ্ট্র ইসলামিক প্রজাতন্ত্র না বা ইসলামিক রাষ্ট্র না, সেই রাষ্ট্রটাকে ইসলামী ইয়ে করা, এই ইয়ের সাথে এটা রাখা, এটা আমি আপত্তি করি, এবং আমি মনে করি এটা থাকা উচিত না। কিন্তু সেখানে এখন এটা ঘটে নাই, কিন্তু এখন এর চাইতে বড় করে আপনার মুসলমানই হয়েছে। সেই মুসলমানিটা হয়েছে হলো ধর্মনিরপেক্ষতায় ফলিয়ে দেওয়া। এখন আপনার পরিচয় আপনি যাই থাকুক না কেন, কিছুই আসে যায় না। এই রাষ্ট্রে হিন্দুদের আর কোনো জায়গা নাই আসলে, আপনার আর কোনো জায়গা আপনি পাবেন না। এই রাষ্ট্রে আপনি চাকমাদের কোনো জায়গা নাই, এই রাষ্ট্রে আপনি ক্ষুদ্র নিগোষ্ঠীর কোনো জায়গা নাই। এই রাষ্ট্রে ইসলামী, মানে আপনার যেহেতু রাষ্ট্রধর্ম ইসলাম, এবং আপনি বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে শুরু করছেন, সো এটা শুধু আপনারা থাকে, এটা এরকম আর কি, বুঝছেন? আপনাকে আমি বলছি কিনা জানি না, তা ইয়াতে
পৃথিবীর বিভিন্ন দেশে, হ্যাঁ, জাতিগোষ্ঠী যখন অন্য একটা জাতিগোষ্ঠীকে, অন্য একটা ধর্মীয় পরিচয় লোককে বা জাতিগোষ্ঠী নির্মূল করতে চায়, তখন যেমন আমেরিকাতে, যেমন কানাডাতে হয়েছে, অন্যান্য জায়গায় অস্ট্রেলিয়াতে হয়েছে, যেখানে হয়েছে, সেখানে আগে এই ধরনের এই পরিচয়গুলো শেষ করে দেওয়া হয়েছে। আপনার মানুষের ভিতরে উদারতা শেষ করা হয়েছে। আগে মানুষকে হিংস্র বানানো হয়েছে। হিংস্র বানানোর পরেই তো ধরেন সাদা অস্ট্রেলিয়ানরা এই ইয়ে অস্ট্রেলিয়াদের ইয়ে নিয়ে কি বলে মাথা নিয়ে ফুটবল খেলতে পারছে তাদের মা বাবার সামনে। এটা তো হিংস্রতা, জাতির ভিতরে হিংস্রতা ঢোকানো, তাই তো? মূলত হিংস্রতা এগুলির মাধ্যমে একটা কনস্টিটিউশনের মধ্যে একটা উগ্রবাদী শক্তির উত্থানের পথ দেখানো হচ্ছে। যে আতঙ্ক সারা বিশ্বে ৫ই আগস্ট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের দিকে যাচ্ছে ধাবমান, এই সংস্কার কমিটির সে পথ দেখালো? আমার তো তাই মনে হচ্ছে। আমার তো এই জিনিসগুলোতে মনে হচ্ছে যে আমরা চিন্তা চেতনার মতো একটা উগ্রবাদ নিয়ে আসতেছি। আমরা চিন্তা চেতনার মধ্যে আমরা কি বলে উদারতার পরিবর্তে আমরা মানে আপনি উদার উদার দেখেন কত কন্ট্রাডিক্টরি। আপনি ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দিয়ে দিচ্ছেন, আপনি সমাজতন্ত্র বাদ দিয়ে দিচ্ছেন, আপনি জাতীয়তা আমাদের বাদ দিয়ে দিলেন, দিয়ে আপনি কি আনছেন? কত কন্ট্রাডিকশন। আপনি ওগুলার যে সাবক্লাস, মানে একটা শব্দের সাবক্লাস থাকে না, বিভিন্ন সাবক্লাস মিলে একটা সংজ্ঞা হয়, ওই সংজ্ঞার একটা সংজ্ঞা থাকে। যেমন আমাদের বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তার একটা বড় সংজ্ঞা আছে, এর মধ্যে কারা 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 কি কি সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার ভিতরে আপনি মানবিক মূল্যবোধের মর্যাদার কোনো অভাব নাই, আপনার সামাজিক সুবিচার এর কোনো ইয়ে নাই, আপনি বহুত্ববাদ আমাদের মধ্যে আছে, আপনার গণতন্ত্র আমাদের মধ্যে আছে, আমাদের সব সাম্য আমরা চাই, সবই আমরা চাই। কিন্তু এগুলো কিন্তু একটা মোড়কের মধ্যে ছিল, এ সবকিছু ছিল হলো সমাজতন্ত্রের মোড়কের মধ্যে। ঠিক আছে, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মোড়কের মধ্যে। সেগুলি ওই দুইটা সমাজতন্ত্রকে ফালাই দিয়ে ওনারা ১ ২ ৩ ৪ ৫টা ৪টা ঢুকাইছে। ঠিক আছে, এবং এগুলো সবটা একটার অংশ, কিন্তু সমাজতন্ত্রে এই সবগুলি আছে। সমাজতন্ত্রের মধ্যে সাম্য আছে, সমাজতন্ত্রের মানবিক মর্যাদা আছে, সমাজতন্ত্রের সামাজিক সুবিচার আছে, সমাজতন্ত্রের বহুত্ববাদ আছে। তো ৪টা যে সমাজতন্ত্রের মূল সংজ্ঞার যে বা মূল যে এরিয়া, সমাজতান্ত্রিক চিন্তাধারার যে এরিয়া, সে এরিয়ার ৪টা ৫টাই সাম্য, মানবিক, সমাজতন্ত্র, বহুত্ববাদ, গণতন্ত্র, সবকিছু আপনি এটা একটাতে ঢুকাইতে পারতেন। সেখানে ওই শব্দটা ফেলে দিয়ে আপনি ওই শব্দের গণতন্ত্র ছাড়া বাকি ৪টা শব্দ অ্যাড করছেন। যাই করার করেন, এটা আমার কোনো আপত্তি নেই, করেন। আপনি হাসপাতালে যে চিকিৎসা নিচ্ছেন, সবাইকে আপনার কাছে বিষয়গুলো জানতে চাওয়া হয়। একটা হচ্ছে আপনি কোনো কিছুতে অ্যালার্জিক কিনা, মানে অ্যালার্জিক দেখা যাচ্ছে সমাজ চারটা বিষয় নিয়ে সমাজতন্ত্র শব্দটা কি অ্যালার্জিক। হ্যাঁ, অ্যালার্জি হলো ওই শব্দতে, সে ফেলাই দিছে। তা ঠিক আছে, ফেলা। এখন সমাজতন্ত্র সারা দুনিয়াতে ধরেন সমাজতন্ত্র শব্দটাকে নিগেট করা হচ্ছে, আমরাও নিগেট করলাম, আমার এতে কোনো ইয়ে নেই, কোনো সমস্যা নেই। আপনি আরো ৪টা ঢুকান, আরো 10টা ঢুকান, কিন্তু আপনি যখন জাতীয়তাবাদ ফেলাই দিতে চান, তখন আমি সিরিয়াসলি আপত্তি করি। আপনি যখন ধর্মনিরপেক্ষতা ফেলাই দিতে চান, এবং এই দুটো বেসিক্যালি আপনি উগ্রপন্থাকে, উগ্র মনোভাবকে, উগ্র মানসিকতাকে আপনি ইনভাইট করছেন। পাকিস্তানের কি নতুন যাত্রা এই অঞ্চলে এই সংবিধানের মাধ্যমে? বাড়ি ভাই, আপনি যা বললেন, পাকিস্তানের বাংলাদেশ বাংলাদেশ তার জন্মের ৩.৫ বছরের মাথায় কিন্তু পাকিস্তানের দিকে যাত্রা শুরু করেছিল। যেভাবে হোক, ধরেন জিয়াউর রহমান, যেহেতু উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনি ওই ধারাটাকে উনি যে ধারাটা পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তিনি তার থেকে নিজেকে মুক্ত করেছিলেন যেভাবেই হোক। আপনি যাদেরকে উনি নির্বাসনে পাঠিয়েছেন, যে এই গ্রুপটাকে উনি কিন্তু যেভাবে উনি হয়তো ধরেন ইসলামী রাজনীতিবিদদের তার ইয়েতে নিয়েছেন, রাজাকারকে মন্ত্রিসভায় নিয়েছেন, সবই নিয়েছেন, কিন্তু যারা এই উগ্রবাদের দিকে দেশটাকে ঠেলে দিচ্ছিল, আপনি এই ক্রেডিট জিয়াউর রহমানকে দিতেই হবে, যে জিয়াউর রহমান এদেরকে কিন্তু বিতাড়িত করছিল, এদের চিন্তাধারাকে বিতাড়িত করেছে। ঠিক আছে, এখন ওনার বিকল্প ছিল হলো আওয়ামী লীগের সাথে সমতা, কিন্তু সে তখন তার পক্ষে এটা ছিল না। আমি এমনও গল্প শুনেছি, তোফায়েল ভাই নিজে বলেছেন যে জিয়াউর রহমান তার সাথে বহুবার যোগাযোগ করেছে যে আপনারা আসেন আমাদের হাল ধরেন, তো ওনারা রাজি হন না। ওনারা রাজি না হতে একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কি করছেন, উনি সবাইকে নিয়ে ইসলাম আমাকেও কিন্তু একজন বলেছিল যে তখন তার কাছে বঙ্গবন্ধু এভিনিউর নাম পাল্টানোর জন্য একজন লোক গিয়েছিল।
উনি তখন এটা রাজি হন নাই। না, আমি বললাম তো, আমি যতটুকু তারে নিয়ে যতটুকু আমি পড়েছি, জিয়াউর রহমান কিন্তু অ্যাটলিস্ট ওই বাংলাদেশকে আবার পাকিস্তানি দ্বারা ফেরত নেওয়ার যে চেষ্টাটা ছিল উনি বাধা দিয়েছেন। এই বাধা দেওয়ার কারণে আজকে কয়দিন আগে দেখলেন না একজন যে বঙ্গবন্ধু হত্যাকারী একজন জিয়াউর রহমানকে কিভাবে হেয় প্রতিপন্ন করে কথা বলতেছে। জিয়াউর রহমানকে ছোট করার কোনো কারণ নাই। জিয়াউর রহমান যে জায়গায় থাকবে সেখানে থাকবে, কিন্তু জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের ওই সময়, আপনি যেটা আজকে পাকিস্তানের কথা বলছেন, জিয়াউর রহমান সর্বাত্মক চেষ্টা করে বাংলাদেশকে পাকিস্তান হওয়া থেকে ঠেকাইছে, কিন্তু বাংলাদেশের অধপতন ঠেকাইতে পারেন নাই। ঠিক আছে, আর বাংলাদেশের অধপতন, গণতান্ত্রিক অধপতন বলেন, রাষ্ট্রীয় আদর্শিক অধপতন বলেন, এগুলো উনি ঠেকাইতে পারেন না, বা উনি চেষ্টাও করেন না। তবে উনি যেটা পাকিস্তান হওয়ার বিরুদ্ধে যে অবস্থানটা উনি নিয়েছিলেন, সেটার কারণে কিন্তু ফাইনালি বিএনপিতে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটাই লিডারশিপে আসছে না, সেই ওই জায়গাটাতে উনি হয়েছে। ওই একটা আমাদের চেষ্টা, জিয়াউর রহমানকে এই কৃতিত্ব আপনি, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এই জায়গাটা দেওয়া উচিত, যে সে ওই প্রথমবার কিন্তু ৩.৫ বছরের মাথার পরেই উনি ওই চেষ্টা প্রতিহত করেছেন মোস্তাক গঙ্গদেরকে বিতাড়িত করে। ঠিক আছে, ওইটা একটা গেল। আপনি আবার ধরেন জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবার কিন্তু ওইদিকে টার্ন করানোর চেষ্টা হয়েছিল। ঠিক আছে, টার্ন করার চেষ্টা হয়েছিল এবং টার্ন করিয়েছিল। জানেন শেষ পর্যন্ত সাত্তারকে উৎখাত করে এরশাদ ক্ষমতা নেওয়ার পরে এরশাদ তো প্রথম রাষ্ট্রধর্ম ইসলাম করে, কিন্তু এরশাদ এটা করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছে তার পার্টির ভিতরে, যে বাম গোষ্ঠী যাদেরকে বলা হয় মানে একটা বাম, যারা বিএনপি থেকে গিয়ে এরশাদকে সাপোর্ট করেছিল, তারা কিন্তু আবার এই বাম যারা ছিলেন, এরা উদার বাম ছিল তখন, তারা কিন্তু এই এরশাদকে ওই পথ থেকে সরাইছে। কিন্তু এরশাদকে একটা জায়গা থেকে সরাইতে পারে না যে এটাকে ইসলামিক রিপাবলিক, কারণ এরশাদ তখন টাকা পয়সার জন্য, এটা এরশাদ যেটা করেছে, সৌদি টাকা, কুয়েতের টাকা, অমুকটা, তখন মনে আছে আপনার, এরশাদ ভিক্ষা করে বেড়াইতো এবং সবসময় বাংলাদেশে বন্যা নিয়ে খুব প্রচারণা চালাইতো। তখন প্যারিস কনসোর্টিয়াম নামে একটা শব্দ খুব আলোচিত হইতো। প্যারিস কনসোর্টিয়াম মিটিং এ আমাদের সচিবরা যখন যেতেন, মনে হয় আমাদের বাংলাদেশের সকল পত্রিকা পাগল হয়ে যেত রিপোর্ট করার জন্য। কারণ কি? টাকা। ওই টাকার জন্য এটা প্রতিটা বাজেটের আগে যাওয়া হতো, যা হইতো। হ্যাঁ, এখন প্রতিটা বাজেটের আগে তো যাইতো, আরো যাইতো, বিভিন্ন হয়ে যেত। এখন দেখেন সৌদি বাদশা, তখনকার সময় সৌদি বাদশার নাম আমার এক্স্যাক্টলি মনে নাই, কি ফয়সল বা কেউ হবেন, বঙ্গবন্ধু যখন ওনার কাছে সৌদি আরবের সাহায্য চায়, ওই মিটিং এর নির্যাসটা কিন্তু এখন ওপেন সিক্রেট। ওই মিটিং এ সৌদি বাদশা বঙ্গবন্ধুকে বলেছিলেন, আপনি আমাদের কাছে কি চাইতেছেন আমরা জানি, আমরা দিতেও রাজি আছি, আমাদের সকল এই ধরনের বহু প্রকল্প আছে, আমরা দিতে পারবো, তবে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করতে হবে। বঙ্গবন্ধু বলছেন যে আমি সবকিছু করতে পারবো, কিন্তু এটা করতে পারবো না, আপনার সাহায্যের জন্য আমি আসছি আপনার কাছে। সে মাননীয় রাজা বলেই সে উনি বলছেন, এবং বলছেন যে আপনি আর যাই করো এটা করতে পারবো না, বিকজ এটা আমার দেশ স্বাধীনতার ভিত্তি। এটা তখন বঙ্গবন্ধুকে ফেরত পাঠানো, বঙ্গবন্ধুর জন্য সৌদি আরবের সকল সহযোগিতা সহ ইসলামী ওয়ার্ল্ডের সকল সহযোগিতা, উনি ওআইসিতে গেছিলেন কিন্তু এই সাহায্যের জন্য। উনি ওআইসিতে গেছেন পাকিস্তানের পাকিস্তানের ইয়ের জন্য, কি বলে, জাতিসংঘ থেকে পাকিস্তান যে আপত্তি করে রাখছিল জাতিসংঘের সদস্যপদের জন্য, এটা যেন পাকিস্তান আর না করে, বাংলাদেশকে যেন স্বীকৃতি দেয়, এই জন্য ওআইসিতে গেছেন। উনি সৌদি আরবে গেছেন কিন্তু সাহায্যের জন্য। সে সাহায্যকে শর্ত যখন দেওয়া হয়েছে, তখন কিন্তু উনি বলছেন না, আমার পক্ষে সম্ভব না। সেই সৌদি আরবই কিন্তু আবার এরশাদের সাথে গাঁটছড়া বেঁধে সেই প্রতিশোধটা নিয়েছিল, এই যে বাংলাদেশের সংবিধানের মধ্যে এই কি বলে রাষ্ট্রধর্ম ইসলাম ঢুকিয়ে। কিন্তু সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল বঙ্গবন্ধু আগে না, কিন্তু না, আমি সৌদি আরবের স্বীকৃতির কথা বলি নাই, আমি বলছি পাকিস্তানের স্বীকৃতির কথা। বঙ্গবন্ধু ওআইসিতে গেছিলেন পাকিস্তানের স্বীকৃতির জন্য, যেন পাকিস্তান স্বীকৃতি দেয়, তাহলে পাকিস্তান যদি আপত্তি তুলে নেয়, তাহলে চীন আপত্তি তুলে নিবে, ইয়া থেকে ভেটোয়ার দেবে না, সো বাংলাদেশের না এই সদস্যপদ পূর্ণ হবে। সেই সময় বঙ্গবন্ধু সাহায্যের জন্য কিন্তু সৌদি আরবে তখন স্বীকৃতি দেয় নাই, কিন্তু বঙ্গবন্ধু গেছিলেন, তাদের কাছে গেছিলেন ওআইসির সদস্য হিসেবে, তখন উনি ওআইসি সদস্য। কিন্তু তাকে সৌদি রাজা এই কথা বলছিল, বাদশা বলছিল যে আপনি ইসলামিক শর্ত আছে, আমরা সব দেবো, কিন্তু এটা বঙ্গবন্ধু এটা করেন নাই। কিন্তু এরশাদ, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এরশাদ এই নাক কাটা, নিজের নাক কেটে ওই সাহায্যের জন্য, জাস্ট ভিক্ষার জন্য। এরশাদ তো ভিক্ষা করা বাড়িতে, আমাদের দেশের যদি কোনো প্রেসিডেন্ট সারা দেশে ভিক্ষা করে থাকে, সারা দুনিয়াতে ভিক্ষা করে থাকে, ওপেন ঘোষণা দিয়ে
যে আমার দেশের মানুষ মারা যাচ্ছে মরছে করে যে সারা পৃথিবীতে ভিক্ষা চাওয়া, এটা কিন্তু এরশাদ হলো এটার মানে কি বলে কারিগর, যদি আপনি বলেন। তো সেটার জন্য তখন ওই ইসলামী কি বলে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়। এরপর আপনি দেখেন আবার এরশাদ বিতরণ হলো, খালেদা জিয়া আসলেন, উনি কিন্তু ওটা চেঞ্জ করতে পারলেন না, উনিও পারেন নাই। এমনকি শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দুইবার তারা কেউ আর এই জায়গা থেকে সরে, কিন্তু অ্যাটলিস্ট এরা অবনতির দিকে নেন নাই। কিন্তু এই সরকার এসে আবার আমাদেরকে ওই পাকিস্তানের দিকে আবার ঠেলে নেওয়ার চেষ্টা করতেছে। আবার ওই একটা ইয়ে করে এই যে জাতীয়তাবাদ উঠায় দেওয়া হলো, ওই টার্গেট ছাড়া আর কিছুই না। পাকিস্তানিরা তাদের কি পাঞ্জাবি বলে? তারা ভেতরে পাঞ্জাবি বলে, তারা কিন্তু নিজেদেরকে পাকিস্তানি বলে, ঠিক আছে। কিন্তু আমরা বাঙালিরা কি বলি আপনি খেয়াল করে দেখেন, আমরা বাঙালিরা কিন্তু যেখানে পরিচয় দিই আমাদের জাতিসত্তাটা, জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য এত ইয়ে, কিন্তু আমরা যে কোনো জায়গায় গেলে আগে বলি আমি বাঙালি, বলি না? তারপরে আমি বলি কোন দেশের বাঙালি? বাংলাদেশের বাঙালি, বাংলাদেশি আমি। কিন্তু পাকিস্তানিরা কিন্তু কোনো জায়গায় বলে না আমি পাঞ্জাবি, ওরা বলে আমি পাকিস্তানি। আপনি ইভেন বাংলাদেশের বিহারিরা নিজেদেরকে বিহারি বলে ভেতরে, তারা পাকিস্তানি বলে আগে দাবি করতে, এখন তারা দেখছে যে এটা হয়ে কোনো লাভ নেই, এই জন্য তারা বিহারি ধারণ করছে। তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে একটা বলে না ওই যে আপনি পেছনে লেজটাকে পেছনের কিছু দিয়ে বেঁধে রাখছেন যে আপনার সামনে আগাতে পারবেন না, এই পেছনের দিকে বাংলাদেশের লেজটাকে বেঁধে রাখছে হলো এই যারা কি বলো বিভিন্ন আবরণে লুকিয়ে থাকা ষড়যন্ত্রীরা এবং পাকিস্তানপন্থী। এবং এই আপনি যেটা বলছেন এর আগে, আমি জানি না উনি ছাত্র শিবির করতেন কিনা, বা কিন্তু ওনার কথাবার্তা তো আমার কাছে, ওনার এই কথাবার্তাগুলো আমাকে খুবই ইয়েতে লাগে যে, এবং আমি মনে করি যে জিনিসটা প্রকাশ করছে যে সকল রাজনৈতিক ও সুশীল সমাজের অবদান আছে, তারা এগুলো কারা এরা, এটা একটু প্রকাশ পালে কিন্তু আপনি পরিষ্কার হয়ে যাবেন যে কারা এটা করছে। এটা তো তারা একটা বলেছে যে লক্ষ লক্ষ মানুষ তাদের এখানে মতামত লক্ষ দিয়েছে। লক্ষ বলে নাই, লক্ষ লক্ষ বলে নাই, ও বলছে অন্তত 1 লাখ, অন্তত 1 লাখ। এই অন্তত 1 লাখের তালিকা যদি নিয়তটা পরিষ্কার হয়, বেশিরভাগ বলেছে অনলাইনে, বলেছে অনলাইনে তাদের সাথে যোগাযোগ করেছে, অনলাইনের ওই এটা প্রিন্ট করে বের করা, মানে যদি ওই যে নিয়ত পরিষ্কার বলা সম্ভব, সেটা সে বলবে কিনা জানি না। আরেকটা বলছে যে এখন এই সংস্কারের বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা হবে। রাজনৈতিক দলগুলার প্রধান এক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাইনাস যদি করে আলাপ করা হয়, বাংলাদেশের স্থিতি আসবে মনে হয়। আমি আপনাকে বাড়ি ভাই একটা কথা বলি, যতই আলাপ করুক এই যে এটা তো সংসদে যেতে হবে, তাই না? তার মানে আপনার সংসদ ছাড়াতে এই পরিবর্তন আনতে পারবে না। ওনারা একটা বিশাল অভিসন্দর্ভ বা গবেষণা প্রকল্প ওনারা একটা সামারি প্রকাশ করছেন, কিন্তু আপনি সকল রাজনৈতিক দলের সাথে, সে ধরেন আওয়ামী লীগকে বাদ দিয়েও বা 14 দলকে বাদ দিয়া বা জাতীয় পার্টিকে বাদ দিয়ে আপনি অন্যান্যরা সবাই এক হলো, সে ধরেন বিএনপিও এক হলো, আমি বিশ্বাস করি না বিএনপি এগুলোতে রাজি হবে। আমি একদম টোটালি ফ্রম মাই হার্ট আমি আপনাকে বলছি, আমি বিএনপি বন্ধু বান্ধবদের আমি চিনি, ওরাই এখন নেতা আছে, বা বিএনপির অনেক জার্নালিস্টকে আমি চিনি, তারা কেউ এটা পছন্দ করবে, তারা কেউ এর দিকে যাবে। কিন্তু তারপরেও যদি সে ধরেন বিএনপি, ধরেন হাইপোথেটিক্যালি বিএনপি রাজি হয়ে গেল, তাদের এই খসড়ার সাথে কিছু অ্যামেন্ডমেন্ট করে রাজি হলো, একটা খসড়া তৈরি হলো, যে ফাইনাল খসড়া, সে যেখানে জাতীয়তাবাদ থাকবে না, ঠিক আছে, ফাইনাল খসড়া একটা তৈরি হলো, সেটা পার্লামেন্টে যেতে হবে না? এখন চাপে পড়ে হয়তো কেউ রাজি হয়ে যাবে, বা দেখে যে বৈষম্যবিরোধী ছাত্রদের ভয়ে তারা রাজি হলো, বা ধরেন জামাতের ভয়ে তারা রাজি হলো, বা ধরেন বিএনপি ভয় পাইলো যে শালা আমরা যদি এখন এর মধ্যে না থাকি তাহলে পরে আমাদের ইলেকশনে কোনো ঝামেলা করলো, রাজি হলো। কিন্তু সংসদ পাশ হওয়ার পরে কি হবে? সংসদ যখন নির্বাচিত হবে সেখানে কিন্তু এগুলো পুঙ্খানুপুঙ্খনে রূপে কয়েকশো ঘন্টা আলোচনার ব্যতিরেকে এগুলো পাশ হবে না। আমি বলি কয়েকশো ঘন্টা না, আমার তো মনে হয় কয়েক মাস ধরে আলোচনা হবে। এটা ছাড়া এত বিশাল মানে একটা উনি যে বলছেন যে পুনর্লিখন, হ্যাঁ, উনি পুনর্লিখনের চাইতেও বেশি করছেন, উনি পুরাটাই মোটামুটি এটা মমি বানায় ফেলছেন, ভেতরের নাড়ি ভুড়ি ফেলে দিয়ে এটাকে এখন মমি বানানো হয়েছে। বাংলাদেশ এখন একটা মমি, যে মমিকে এখন কবরস্থ করা হবে।
ওনারা এটা করছেন। এটা বিএনপি বিএনপি দল মানে বিএনপি দল থাকতে এটা হবে না। আপনি বাদ দেন আওয়ামী লীগ ধরেন কোনো ভূমিকা রাখার সুযোগ পেল না, জাতীয় পার্টি পারলো না, কিন্তু বিএনপি এটা করবে না। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, কোনো একদিন আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি যে কথাটা বলছেন ঠিক বলছেন কিনা, কারণ বিএনপির যে প্রধান ধারা তারা কোনোদিন এগুলি এই ধরনের পরিবর্তন তারা চায়। এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, 500-র বেশি আসন, 100 মহিলা আসন, যেটা 100টা শুধু মহিলারা ভোট বসে, এই বিষয়টা কিভাবে দেখেন আপনি? ডিসেন্ট্রালাইজ যদি করতে পারে সংসদ, যদি সে ধরেন আমাদের 300, আমাদের যত জনসংখ্যা সেই জনসংখ্যা অনুসারে যদি 500 না আপনি 1000ও করেন, যে আপনি একটা বড় করলেন যে আমাদের ডিস্ট্রিক্ট গুলো আরো ভাগ করলেন, উপজেলাগুলো আরো ভাগ করলেন, প্রতিনিধিত্ব আরো বাড়াবেন, ডিসেন্ট্রালাইজ করবেন, এতে আপত্তি থাকার কিছু না, দুই কক্ষ হওয়া নিয়েও কোনো আপত্তি হওয়ার কিছু না। কিন্তু পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে আমার মনে হয় এইটা যারা পুরো সমাজ ব্যবস্থাকে যারা নিজেদের আয়নার সামনে দেখেন তারা এটা বিবেচনা করবে। আমার মনে হয় যে 300 না 400 এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আর নারীদের 100 নারী আসন যেটা বলেছে, যেটা হ্যাঁ সিলেক্টেড, নারীরা নিজেরাও কিন্তু অনেক আগে থেকে এসে, ধরেন আমি যখন থেকে সাংবাদিকতা করি তখন থেকে নারী নেত্রীদের যা যে চিনি যারা, তারাও সবসময় কিন্তু নারীদের সরাসরি নির্বাচনের কথা বলে আসতেছে। হ্যাঁ, সিলেক্টেডও, ওনারা সিলেক্টেডে একটা অগ্রগতি মনে করতেন, যে তখন বলা হয়তো 30 সেট অলঙ্কার যায় যায় দিনের, মনে আছে? কিন্তু ওই 30 সেটটাও কিন্তু একটা প্রাপ্তি ছিল যে নারীরা তাদের বক্তব্য রাখতে পারত। কিন্তু তারপরে তখন থেকেই কিন্তু এটা দেখা যায় যে এই 30 জনও কিন্তু নির্বাচিত হয়েই আসা উচিত। এখন ওনারা কি পদ্ধতিতে করেন, কিভাবে নির্বাচিত হবেন, এইটার চুল ছেঁড়া কে, ওনারা যেভাবে বলছেন যে জেলা থেকে একটা আলাদা নির্বাচনী, এখন এত বড় একটা সংস্কার করে বাংলাদেশের নির্বাচন হইতে কয়েক বছর লাগবে। কারণ আপনি দেখেন প্রথমত হলো 300 জায়গায় আপনি 400 আসন করতেছেন, মানে আপনাকে পুরো সব সব সংসদীয় এলাকা সংশোধন করতে হবে সকল। খেয়াল করে দেয় 300 থেকে 400 মানে আরো 100টা বেড়ে যাবে, 100টা বাড়া মানে আপনি 100টা সংসদীয় এলাকা বের করতে হবে আপনাকে। সো এটা বিশাল ডেমোগ্রাফিক একটা সার্ভে এবং অনেক কিছুর ব্যাপার। এটাই আমার ধারণা কয়েক মানে, এবং এগুলার যদি কোনো দল রাজি হয়, এখন দ্বিকক্ষ বিশিষ্ট মৌলিক বিষয়ে রাজি হইতে পারে, কিন্তু 400 আসন করতে গেলেই কিন্তু সংসদীয় এলাকা পুনর্নির্ধারণের প্রশ্ন আসবে, সেখানে 3 মাস লেগে যাবে। তাহলে বিএনপি যে 3 মাস পরে নির্বাচন চাচ্ছে বা 6 মাসের মধ্যে নির্বাচন, সেটা হবে না। ওকে, এখন যদি আমি 100 নারী আসন, যদি তার মধ্যে 400-র মধ্যে 100 জন 100 নারী আসন, 100 নারী আসন বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিবিউট করতে সংসদীয় এলাকা করতে হবে না, 100 নারী সংসদীয় এলাকা তো বানাইতে হবে নাকি? তো 100 নারী সংসদীয় এলাকা যদি বানাতে হয় তাহলে তো সে সময়টা লাগবে। এই এই যে পরিবর্তন করার জন্য নির্বাচন কমিশনকে যে সময়টা দিতে হবে, সেই সময় বিএনপি দিবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, পরবর্তী সংসদে যখন সংশোধন হয়ে আসবে তখন যদি দেয়, তখন যদি এটা করা হয়, একটা নির্দিষ্ট একটা সরকার 4 বছর বা 5 বছর সময় পাবে এগুলো ঠিক করার জন্য, তখন হইতে পারে। কিন্তু এখন এগুলো ঠিক করে আপনি নির্বাচন করবেন, আমি বিশ্বাস করি না। এইটা সংশোধন এই সরকারের আমলে এটা অসম্ভব, এটা প্রস্তাব আকারে থেকে যাবে এবং সেটা সংসদে আলোচনা হবে, আলোচনা হয়ে ঠিক হবে। এটা অসম্ভব ব্যাপার, জাস্ট অসম্ভব। এটা কয়েক বছরের। আপনার মনে আছে কিনা জানি না, সিরাজুল আলম খানের ফর্মুলায় আসমরব একসময় কিন্তু 500 আসন পার্লামেন্টে বলতেন। পার্লামেন্টে 2001-এর ইলেকশনের আগে খালেদা জিয়াও ক্যাম্পেইনের সময় বলেছিলেন 500 আসনের পার্লামেন্ট তারা করবেন। 2001-এর ইলেকশনে জয়ী হওয়ার পর খালেদা জিয়ার প্রেস কনফারেন্স ছিল, ওই প্রেস কনফারেন্সে আমি প্রশ্ন তুলেছিলাম 500 আসনের পার্লামেন্টের কাজ কবে থেকে শুরু হবে। তখন বিএনপির সাংবাদিকরা, যেটা হতো দলীয় সাংবাদিকরা, এমন একটা বিদ্বেষ আমাকে দেখলে যে আমি এখানে এই প্রশ্নটা কেন করছি। খালেদা জিয়া কিন্তু 500 আসনের পার্লামেন্টের দিকে যান নাই। কাজেই এখন এই সংস্কার প্রস্তাব বিএনপি কিভাবে কতটা নিবে তা তো নিশ্চিত না বলা যায়। বিএনপি তো ধরেন আগেই বলে দিয়েছে তারা দ্বিকক্ষে তাদের আপত্তি নাই, দ্বিকক্ষ নিয়ে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই দ্বিকক্ষ তো করতে হবে, নেক্সট সংসদ করতে হবে, এখন তো করে কোনো লাভ নাই। কারণ এই দ্বিকক্ষের যে আসন ব্যবস্থা, সেই আসন ব্যবস্থা গুলো সমাজে কয়েক বছরের ব্যাপার, এটা কয়েক বছরের আপনার। সুতরাং এটা কতটুকু কবে কি হবে এটা আমি জানি না, তবে এটা খারাপ কিছু না। এটা আমি মনে করি বাংলাদেশে একটা দ্বিকক্ষ একটা একটা অভিভাবক শ্রেণীও থাকা দরকার, আবার একটা একদম
অ্যাক্টিভ একটা টিমও থাকা যায়। সেই অ্যাক্টিভ টিমটা হইতে পারে নিম্নকক্ষ, আর অভিভাবক টিমটা হতে পারে আপনার যেটা ওরা নাম দিয়েছে যুক্তরাষ্ট্রের আদলে সিনেট। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের আদলে এটা নাম দিয়েছে সিনেট। এখন কি নাম হবে সেটাও আমি জানি না, এটা আলোচনার পর ছাড়া। এখানে আরেকটা বিষয়, কোটারির বিষয়টা, কোটারিটাও মনে করেন দ্বিকক্ষ, যেটা সিনেটের মতো যে এটা বলা হচ্ছে, সেটা সিনেটের ওই প্রার্থীদের, ওই সদস্যদের নির্বাচন করবে হচ্ছে ক্ষমতাসীন দল, যারা ক্ষমতায় আছে তারা। সেই তাদের যে তাদের ভোটাধিকার থাকবে না নাকি? তাদের তারা ঠিক করে তাদেরকে, তারা যাদের মনোনয়ন করবেন তাদের বুদ্ধিজীবীদের, মানে দেখেন যখন বিএনপি যখন পাওয়ারে আসবে, সিনেটে আসবেন শুধুমাত্র বিএনপির বুদ্ধিজীবীরা, আওয়ামী লীগ পাওয়ারে আসলে সিনেটে আসবেন শুধু আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা। মানে এর যারা দেখুন দলীয় পরিচয় নাই, তারা এগুলি যোগ্য। এখন আপনি ধরেন, এখন আপনি বুঝে নেন যে এখানে কত বিজ্ঞ লোকেরা এবং গবেষকরা, অনেক গবেষক, এই গবেষকরা একটা কি প্রস্তাব দিয়েছে আপনি বুঝেন। কারণ আমার কাছে কত আপনি বেসিক জিনিস আপনি ধরছেন। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে যে প্রথমত রাজনৈতিক দলগুলোকে 10%, কমপক্ষে 10% তরুণ, আমি আপনার ইয়ের জায়গাগুলি বলি যেখানে খটকা লাগবে, তরুণ তরুণীকে মনোনীত করতে হবে। তো তরুণ তরুণীর সংখ্যাটা কি সেটা তো দিতে হবে আগে। এখন আমাদের তো ধরেন ইয়ে কি না যে আওয়ামী যুবলীগ করে হলো 60 বছর বা 70 বছর বয়স্ক একজন, ঠিক আছে। জাতীয়তাবাদী যুব দল করে 70 বছরের বয়সী একজন। বাংলাদেশের জাতীয় তরুণ দল আছে, বাংলাদেশের জাতীয় তরুণ লীগ আছে। এখন তরুণ তরুণী বলতে সংজ্ঞাটা কি, এটা সংজ্ঞা জানতাম না। বয়স সীমা কত? ওনার তো একটা ধরেই দিয়েছেন যে বয়স সীমা কমাচ্ছেন 21 বছর। এখন এগুলি সবই ধোঁয়াশার মধ্যে। এগুলোর আমার ধারণা কি জানেন, এটা ওনারা বসে ওই যে একটা কথা ওনারা আগে প্রকাশ করছেন, ওনারা অ্যাটলিস্ট 120টা মানে সংসদীয় পদ্ধতি ওনারা পড়াশোনা করছে। তো আমার ধারণা কোন একটা থিসিস পেপার থেকে এগুলো সব তুলে দিচ্ছে, বাকিগুলো যেগুলো বেসিক ওনাদের ওই যে মানে কুবুদ্ধি যেগুলো আছে সেগুলা ঠিক করছে, আর বাকিগুলো কোন এক থিসিস পেপার থেকে তুলে দিচ্ছে, যে থিসিস পেপার আবার সংশোধন যোগ এমন ভাবে করছে যাতে এটা আলোচনা হয়। যখনই আপনি প্রশ্ন তুলনাতন করবে, আর ভাই এটা তো এখন আলোচনা হয়নি, সংসদে আলোচনা হবে তারপর ঠিক হবে। এটা একটা থিসিস পেপারের জিনিস, যে এটা একটা রূপকল্প বলতে হবে, এটা রূপকল্প দিয়েছেন। আপনি খেয়াল করে দেখেন সংসদে কোন জায়গায় এই 120টার মধ্যে কোথায় আছে আমি জানি না, যে প্রধানমন্ত্রী সংসদ নেতা না। ভাই এটা ব্রিটিশ গণতন্ত্র বলেন আর ফরাসি গণতন্ত্র বলেন, ওরা তো আগে পার্টি লিডার ঠিক করে। তো পার্টি লিডারই তো প্রাইম মিনিস্টার। আপনি এখানে কিভাবে তাইলে এই প্রধানমন্ত্রীটা হবে কিভাবে? দেখেন আপনি প্রেসিডেন্ট পার্টির বাইরে, প্রধানমন্ত্রী পার্টির কিনা যে লিডার থাকতে পারবেন না, পার্টির সংসদ নেতা হইতে পারবেন না, তাহলে সংসদ নেতা কি হবে? এখানে লিডারশিপ ক্রাইসিস হবে, মারামারি হবে। আপনি খেয়াল করেন যিনি প্রধানমন্ত্রী তিনি সংসদ নেতা না। তিনি যদি সংসদ নেতা না হন তাহলে সংসদের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তাহলে যে ওনারা যে বলছেন যে সদস্যরা ইচ্ছা করলেই যে কোনো সময় ফ্লোর ক্রস করতে পারবে শুধুমাত্র অর্থ বিল ছাড়া, তো পুরো সময়টার মধ্যে তো এখানে মারামারি হবে, কারণ কেউ নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই। তো সংসদ নেতাকে প্রধানমন্ত্রী হবে, সরকার চালাচ্ছে, সে এখানে আসার পর সংসদ নেতা তারা ফ্লোর দিবে না, তাহলে কি অবস্থা দাঁড়াবে? আবার সংসদ নেতা যখন কথা বলতে চাইবেন প্রধানমন্ত্রী উঠে দাঁড়ালে তো তার মাইক বাজবে, যেটা পৃথিবীতে প্রচলিত, যে সংসদে যে প্রাইম মিনিস্টার উনি দাঁড়ালেই কিন্তু তার মাইকটা বাজে, আর ছায়া যিনি প্রধানমন্ত্রী, যিনি বিরোধী দলীয় নেতা, তিনি দাঁড়ালেই এটা হয়। এখন ওই কনসেপ্ট থেকেও বেরিয়ে গেছে, বেরিয়ে বলতেছে না প্রধানমন্ত্রী এই কোনো পদে থাকতে পারবে না। ভাই এটা ইম্পসিবল, সরকারি চালানো সম্ভব না। প্রধানমন্ত্রী তার দলের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, পলিটিক্যাল লিডারশিপ যদি না থাকে তার দলের উপরে বা ওই সরকারের মধ্যে, এটা ইম্পসিবল। এবং এগুলো আমি বললাম তো, এগুলো হলো জাস্ট কাল্পনিক থিসিস আছে না, যে কেউ গবেষণা করতেছে বোধহয়, ওই লোকের থিসিস পেপারটা আইনা এখানে কপি করে দিছে, আর তাদের মূল যেগুলো করার জন্য তারা মানে মূল লক্ষ্য সেটা হলো ওই যে প্রথম দিকের এই চেঞ্জগুলো। আর এই যে কাঠামোগত যেগুলো আপনি 105 জন কেমনে নির্বাচিত হবে, 105 জন আপনি নির্বাচনে আবার 5 জন রাষ্ট্রপতির জন্য রাখতেছেন, রাষ্ট্রপতি তার পছন্দ মতো 5 জন, এখানে আপনি রাষ্ট্রপতি কোটা তৈরি করে দেন। মানে আপনার কোটা বৈষম্যের কথা কেন, আবার এখানে রাষ্ট্রপতির জন্য একটা কোটা রাখবেন কেন? উদ্দেশ্যটা এটা একটা আমার ধারণা কোনো গবেষণাপত্র বা এই 15-20 জন মিলা এই কয়দিন গবেষণা করছে যে আমরা একটা সবকিছু ফালাই দিয়ে আমরা একটা নতুন কিছু দেবো, এমন ভাবে দেবো যে এই রাজনৈতিক দলগুলো বেকায়দায় পড়ে যায় এটা আলোচনা করতে গিয়ে।
আপনি নিশ্চিত থাকেন এগুলো কিছুই, বেশিরভাগ জিনিসই সংসদ পর্যন্ত পৌঁছাবে না, আর সংসদে পৌঁছালে এগুলা টিকবে না। আরেকটা বিষয় হচ্ছে গণভোট। আমাদের 3টা গণভোটের অভিজ্ঞতা আছে, জিয়ার হানা ভোট, এরশাদের হানা ভোট এবং বিচারপতি শাহাবুদ্দিনের ভোটটা, উনি সুপ্রিম কোর্ট ফিরে যাওয়ার জন্য। হ্যাঁ, একটা গণভোটে মানুষ ভোটাররা যায়। দেশে এখন আওয়ামী লীগ বিএনপি নৌকা ধানের শীষ ছাড়া ভোট হয় না। ওই একটা গণভোটে মানুষ যায় না, কিন্তু শতভাগ, প্রায় শতভাগ লোক ভোট আপনি দিয়ে, এই যে ভোট জালিয়াতিটা আপনি বাংলাদেশে দেখেন, গণভোটের মাধ্যমে শুরু হয়েছে। আপনি জানেন গণভোটের কথা বলে আমাকে খুব ইয়ের কথা মনে করায় যে মানুষ ভোট দিতে যায় না যেখানে, সেখানে আপনি বলতেছেন কি এই যে ইয়ের কথা কি, নাগরিকতন্ত্রের কথা বলতেছেন, প্রজাতন্ত্র, এই সংজ্ঞায় তো মানুষ বোঝে না। সে মানুষ ভোট দিবে, সে বোঝে সে প্রজা না নাগরিক, গুটি কয়েক বুঝতে পারে যে আমরা উত্তরণ করতেছে, কিন্তু গ্রামের যে আসলে উৎপাদন করতেছে, যে আমাদের ইকোনমিতে যে অবদান রাখছে, যে কৃষক, যে শ্রমিক, যে গার্মেন্টস শ্রমিক, যে তাকে আপনি প্রজাতন্ত্র নাগরিকতন্ত্র, তার কি আসে যায় রে ভাই, কি আসে যায়? আপনি উত্তরণ ঘটেছেন তাত্ত্বিক। এখন ভাই আপনি ছিলেন, সে ধরেন আমি সাইফুল আমিন ছিলাম একটা অ্যাপ্রেন্টিস রিপোর্টার, সেখান থেকে আমি এডিটর পর্যন্ত হয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো মালিক হই নাই। আমার ওই জায়গা পর্যন্ত আমি কিন্তু উত্তরণ ঘটাইতে পারি না। যে জাতিতে এই অবস্থা, তার একটা শ্রমিকের কোনো প্রতিনিধিত্ব নাই। আপনি পুরো কনস্টিটিউশন যেটা প্রস্তাব করছে, এখানে শ্রমিকের প্রতিনিধিত্ব কি? এখানে কৃষক যারা মূল প্রতিনিধি, তাদের প্রতিনিধিত্ব কি? আপনি মহিলাদের প্রতিনিধিত্ব ঠিক করলেন, কিন্তু আপনি তো ঠিক আছে, এটা খুবই ভালো কাজ হয়েছে, তাদের প্রতিনিধিত্ব অনেক বড় করা হয়েছে, কিন্তু আপনি আমার দেশের কৃষকের রিপ্রেজেন্টেশন কোথায়? যারা আপনার অন্ন, আপনার ভাত যোগাচ্ছে, আপনার খাবার যোগাচ্ছে, সেই লোকগুলি, তাদের মতামত কোথায়? আপনি সেটা কিন্তু দেখেন না। আপনি শ্রমিক যে উৎপাদন করে বিদেশে পাঠায় আপনার জন্য ডলার আনতেছে, যেটারে আপনারা বলতেছেন সাংঘাতিক ব্যাপার, যে শ্রমিক বিদেশে যাচ্ছে সেই শ্রমিকের রিপ্রেজেন্টেশন কোথায়? আপনি দেখেন রাষ্ট্রপতির জন্য যে 5টা কোটা রাখছে, সেখানে কিন্তু বুদ্ধিজীবী ও মুক্ত মুখের জন্য রাখছে, কোনো শ্রমিকের জন্য রাখে নাই, কোনো ইয়ের কথা বলে নাই, কোনো কিছু বলে নাই। তাহলে আসলে সংবিধান কার জন্য? ওই যে আমরা যারা শহরে কয়েক লাখ লোক বা কয়েক কোটি লোক থাকি তাদের জন্য শুধু? বাকি 18 আর বাকি 15-16 কোটি কোথায় যাবে? এই যে তাইলে নাগরিক, এটা নাগরিক পুরোটাই আমি আপনার বলি, এটা এটাকে বলে যে এক ধরনের ওই যে স্বপ্নে দেখে না, একটা বলে না ইউটোপিয়ান টাইপের। হ্যাঁ, মানে স্বপ্নের মধ্যে সবকিছু আমি এমন ভাবে দেখি, আমি রাতের বেলা স্বপ্ন দেখবো আমার বউটা এরকম সুন্দরী হবে। প্র্যাকটিক্যালি আমার বউটা কেমন সুন্দর সেটা আমি বিবেচনা করি না, রাতের বেলা স্বপ্ন দেখতেছি আমার বউটা কেমন সুন্দরী হবে। এখন এই এই মানে সংবিধান সংস্কারকরা এখন কিন্তু বাংলাদেশ সংবিধানকে তাদের রাতের বেলা স্বপ্নের জিনিস বানাইছে, যে তাদের বউটা কত সুন্দরী হবে। কিন্তু প্র্যাকটিক্যালি এটা সম্ভব কিনা, আর সৌন্দর্যের সংজ্ঞা ডিফারেন্ট, এবং সবকিছুই কিন্তু আপেক্ষিক। আপনি যেটা করতে চাচ্ছেন, সংবিধানটা আপেক্ষিক জিনিস না, সংবিধানটা একটা জাতির প্রজন্মের পর প্রজন্মের ফলো করার জিনিস, তাই না? আপনি আজকে যেটা করছেন কালকে সেটা একটা জনগোষ্ঠীর পছন্দ না হইতে পারে, তাহলে আপনি সেইভাবে করতে হবে জিনিসটা। দূরদর্শী, আপনি 50 বছর যেন আপনাকে আর এই নিয়ে চিন্তা করতে না হয়। আপনি যেমন 53 বছর পরে এসে বলেন সংবিধান ফলাই দিতে হবে, ঠিক আছে, এই যে কথাটা বলতেছেন, এটা তো ফালানোটা তো কোনো মানে ইয়ের কথা হইতে পারে, মানে এটা গৌরবের কথা না। আপনি যদি ফালাই দেন, ঠিক আছে, একটা গোষ্ঠী মনে করলো ফালাই দিবে, ফালাই দেওয়াটা গৌরবের কাজ। আপনি আপনার অতীত ফালাই দিচ্ছেন, এটা গৌরবের কাজ। এটা তো এরকম হইলো যে আপনি আপনার বাবার পরিচয় দিতে চান না, আপনি পিতৃ পরিচয় অস্বীকার করতে চাচ্ছেন, কারণ কি? আপনি লজ্জা পান, এই তো। তো আমরা তো লজ্জা পাই না, ওরা লজ্জা পায়, এই কুচক্রীরা লজ্জা পায়। সবচেয়ে ব্যাপারে যে বাবার বিষয়টা, বাবা ছিল ভালো ছিল, 72 পর্যন্ত ভালো ছিল, 75 পর্যন্ত বাবাটা খারাপ হয়ে গেছে। এর জন্য আমি আমার বাবার পরিচয় দিতে চাই না। বাবার ভালো মন্দ নিয়েই তো বাবা। হ্যাঁ, অনেক ধন্যবাদ সাইফুল ভাই। আমরা এই বিষয়গুলো নিয়ে আগামীতে হয়তো আরো আলোচনার সুযোগ পাবো। মানে তাৎক্ষণিক খুব অল্প সময়ের নোটিশে আপনাকে সংযুক্ত করতে পেরেছি, আপনিও রাজি হয়ে গেছেন। অনেক ধন্যবাদ সাইফুল ভাই, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক অনেককে রুষ্ট করে থাকতে পারি আমার কথাবার্তার মধ্যে, কিন্তু আমি যা বলেছি আমি তা মিন করেছি। আমি এটা আপনাকে নিশ্চিত করে বলতে চাই, আপনার এই নিয়ে আমি কোনোটাকে ডিজোন করি না, আমি কোনো কিছু ডিজোন করব না। আমি যেটা বলেছি আমি দায়িত্ব নিয়ে বলেছি, এবং আমি মনে করি যে আমাদের রাষ্ট্র কাঠামো এরকম হওয়া উচিত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাইফুল ভাই।